হেরিডিটারি স্পেরোসাইটোসিস। আজকে চলে এসেছি অ্যানিমিয়ার 9th পার্ট নিয়ে। এর আগে 8টা পার্ট কমপ্লিট হয়ে গেছে অ্যানিমিয়ার, যার মধ্যে অ্যানিমিয়ার বেসিক থেকে শুরু করে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া সহ আরও কয়েকটি অ্যানিমিয়া সম্পর্কে আলোচনা হয়ে গেছে। ভিডিওগুলো না দেখলে অবশ্যই দেখে নেবে অ্যানিমিয়া সম্পর্কে পুরো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আজকে যেটা বোঝাবো সেটা হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস। হেরিডিটারি স্পেরোসাইটোসিস কি? এর নামের মধ্যেই অ্যান্সার লুকিয়ে আছে। হেরিডিটারি মানে কি? হেরিডিটারি মানে হচ্ছে বংশ পরম্পরায় যেটা আসে, জিনগত ত্রুটির কারণে বাবা বা মায়ের যদি কোনোরকম কোনো জিনগত ত্রুটি থেকে থাকে এবং ওই হেরিডিটারি স্পেরোসাইটোসিস অ্যানিমিয়া হয়ে থাকে এবং সেই জিনগত ত্রুটির কারণে কিন্তু বাচ্চারও এই হেরিডিটারি স্পেরোসাইটোসিস অ্যানিমিয়াটা দেখা যাবে, যার জন্য একে হেরিডিটারি বলছি। হেরিডিটারি কেন হয়? কোনো জিনগত ত্রুটির কারণে হয়। এবং স্পেরোসাইটোসিস কি? স্পেরোসাইটোসিস মানে হচ্ছে নর্মাল আমরা আরবিসির শেপ জানি কি, বাইকনকেভ শেপ, এবং এই হেরিডিটারি স্পেরোসাইটোসিসের কারণে আরবিসির শেপ হয়ে যাবে গোল। ওকে, তার মানে হেরিডিটারি স্পেরোসাইটোসিস কী বোঝায়? যে জিনগত কোনো ত্রুটির কারণে যদি আরবিসির শেপ নর্মাল বাইকনকেভ থেকে গোল বা স্ফেয়ার হয়ে যায়, তাকে আমরা হেরিডিটারি স্পেরোসাইটোসিস বলি। ঠিক আছে, এবার এটা কী জিনিস চলো দেখি। হেরিডিটারি স্পেরোসাইটোসিস, ইট ইজ অ্যান ইনহেরিটেড ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই অ্যান ইন্ট্রিনসিক ডিফেক্ট ইন রেড সেল মেমব্রেন। প্রথমে বললাম যেটা হচ্ছে একটা ইনহেরিটেড ডিসঅর্ডার, অর্থাৎ জিনগত ত্রুটির কারণে বাবা মা মায়ের থাকলে বাচ্চার মধ্যেও এই ডিজিজটা দেখা যাবে, ওর জন্য ইনহেরিটেড ডিসঅর্ডার বলছে। এবং এই ইনহেরিটেড ডিসঅর্ডারটা কী কারণে হয়, কি দেখা যায় আরবিসির মধ্যে? এই যখন হেরিডিটারি স্পেরোসাইটোসিসটা হয় তখন আরবিসির যে সেল মেমব্রেনের মধ্যে ডিফেক্ট ঘটে। ঠিক আছে, আরবিসির সেল মেমব্রেনের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের ডিফেক্ট ঘটার ফলে কী হয়, আরবিসির নর্মাল যে বাইকনকেভ শেপ, সেই বাইকনকেভ শেপ থেকে কী হয়ে যায়, স্ফেরিক্যাল একটা শেপ হয়ে যায়। ঠিক আছে, এই স্ফেরিক্যাল শেপ যখন হয়ে যায়, নর্মাল আরবিসি শেপ হচ্ছে বাইকনকেভ, বাট যখন স্ফেরিক্যাল হয়ে যায় এই বাইকনকেভ শেপ যত সরু ব্লাড ভেসেলই হোক না কেন ওর মধ্যে দিয়ে কিন্তু পার করে যেতে পারে। বাট যখন আরবিসির শেপ এবার গোল হয়ে যাবে, এ কিন্তু মাইক্রো ভেসেল বা সরু ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে কিন্তু এ যেতে পারবে না। তখন কি হয়, তখন যখন স্প্লিনের মধ্যে দিয়ে যায় এই স্ফেরিক্যাল সেল, যখন স্প্লিনের মধ্যে দিয়ে যায় তখন স্প্লিনে এখানে স্প্লিনিক সিকুয়েস্ট্রেশন ঘটে, এখানে কিন্তু আরবিসি পার করতে পারে না, যেতে পারে না। ওই কারণে কী হয়, স্প্লিন কী করে, স্প্লিন একে ফ্যাগোসাইটিস ঘটিয়ে দেয় অ্যাবনর্মাল সেল দেখে। ঠিক আছে, তখন কী হয়, অ্যানিমিয়া দেখা যায়, ডিস্ট্রাকশন হয়ে যায়, এর ফলে অ্যানিমিয়াটা দেখা যায়। ঠিক আছে, তাহলে হেরিডিটারি স্পেরোসাইটোসিসটা কী হলো? হেরিডিটারি স্পেরোসাইটোসিস হচ্ছে একটা ইনহেরিটেড ডিসঅর্ডার, যেটা হচ্ছে বাবা বা মায়ের থাকলে বাচ্চার দেখা যাবে। এবং এই ডিসঅর্ডারের ফলে আরবিসি যে সেল মেমব্রেনের মধ্যে ডিফেক্ট হয়, এই সেল মেমব্রেনের মধ্যে ডিফেক্ট হওয়ার ফলে আরবিসি যে নর্মাল শেপ বাইকনকেভ শেপ, এই বাইকনকেভ শেপ থেকে স্ফেরিক্যাল শেপ হয়ে যায়, অর্থাৎ গোল শেপ হয়ে যায়। এবং এই গোল শেপ হওয়ার কারণে স্প্লিনের মধ্যে দিয়ে যখন ট্রান্সফার হয়, তখন কিন্তু এই গোল শেপ ট্রান্সফার হতে পারে না। তখন কী হয়, স্প্লিন একে ফ্যাগোসাইটোসিস করে দেয়। ঠিক আছে, ডিস্ট্রাকশন করে দেয়, এর ফলে কী হয়, আরবিসি ডিস্ট্রাকশন হয়ে যায় এবং হিমোগ্লোবিনও কমে যায়, এই কারণে অ্যানিমিয়া দেখা যায়। ঠিক আছে, হেরিডিটারি স্পেরোসাইটোসিসের ক্ষেত্রে এই কারণে অ্যানিমিয়াটা দেখা যাচ্ছে। এবং এটা যে ইনহেরিটেড ডিসঅর্ডারের দুটো ভাগ আছে, এটা হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট আর অটোজোমাল রিসেসিভ। অটোজোমাল, এটা মেনলি অটোজোমাল ডোমিনেন্ট, 75% কেসে এটা অটোজোমাল ডোমিনেন্ট, এবং রিমেইনিং যে 25% কেসে এ কিন্তু অটোজোমাল রিসেসিভ হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যে হেরিডিটারি স্পেরোসাইটিস অটোজোমাল ডোমিনেন্ট না রিসেসিভ। এটা 75% ক্ষেত্রে এটা অটোজোমাল ডোমিনেন্ট হয়। ঠিক আছে, এবার আমি দেখলাম যে এটা হচ্ছে কি, হেরিডিটারি স্পেরোসাইটিসের হচ্ছে একটা সেল মেমব্রেনের ডিফেক্ট। তাহলে সেল মেমব্রেনের ডিফেক্ট যেহেতু, আমাকে সেল মেমব্রেনটাকে বুঝতে হবে যে আরবিসি যে সেল মেমব্রেনটা থাকে সেটা স্ট্রাকচার কি। এখানে দেখো, আমরা জানি কি, কোনো বডির কোনো সেল মেমব্রেনকে ফ্লুইড মোজাইক মডেল দ্বারা ডিফাইন করা যায়, যেখানে সেল মেমব্রেনে একটা লিপিড বাইলেয়ার থাকে, লিপিড বাইলেয়ারের একটা বাইরের দিকে থাকে, এবং একটা ভিতরের দিকে থাকে। বাইরের দিকে লিপিড বাইলেয়ারটা হচ্ছে হাইড্রোফিলিক এবং ভিতরের দিকে এটা হচ্ছে হাইড্রোফোবিক। তার মধ্যে কোলেস্টেরলও উপস্থিত থাকে এবং কিছু প্রোটিন উপস্থিত থাকে, প্রোটিন এবং কার্বোহাইড্রেটও উপস্থিত থাকে। ঠিক আছে, এখানে যেন গ্লাইকোফোরিন সি, গ্লাইকোফোরিন বি এগুলো উপস্থিত আছে। এছাড়াও এখানে প্রোটিন কি উপস্থিত আছে ওটাই আমার মেন বিষয়, কেননা হেরিডিটারি স্পেরোসাইটোসের ক্ষেত্রে সেল মেমব্রেনে যে ডিফেক্ট হয় সেটা হচ্ছে প্রোটিনের ডিফেক্ট হয়। তাহলে আরবিসির সেল মেমব্রেনে কী কী প্রোটিন থাকে ওটা আমাকে দেখতে হবে। আরবিসির সেল মেমব্রেনের মেন যে প্রোটিনটা থাকে সেটা হচ্ছে স্পেকট্রিন। স্পেকট্রিন প্রোটিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই স্পেকট্রিন প্রোটিনটা আরবিসির যে সেল মেমব্রেনের ইন্টিগ্রিটি এবং আরবিসি যে শেপ, সে শেপটাকে ধরে রাখে। আরবিসির শেপকে ধরে রাখে কোন প্রোটিন? স্পেকট্রিন। এবং স্পেকট্রিনের সঙ্গে ব্যান্ড থ্রি প্রোটিনকে
লিঙ্ক করে রাখে অ্যাঙ্কাইরিন, ঠিক আছে। স্পেকটিনের সাথে ব্যান্ড 3 প্রোটিনকে লিঙ্ক করে রাখে অ্যাঙ্কাইরিন, এবং আরেকটা প্রোটিন থাকে সেটা হচ্ছে অ্যাক্টিন। এই চারটে প্রোটিন মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। কী কী প্রোটিন? ব্যান্ড 3 প্রোটিন, স্পেকটিন প্রোটিন, অ্যাঙ্কাইরিন প্রোটিন এবং অ্যাক্টিন প্রোটিন। এই চারটে প্রোটিন কিন্তু আরবিসি সেল মেমব্রেনে পাওয়া যায়, ঠিক আছে। এছাড়াও আরবিসি সেল মেমব্রেন বোঝা গেল। এবার চলো দেখি কজ অফ হেরিডিটারি স্পেরোসাইটোসিস। হেরিডিটারি স্পেরোসাইটোসিস কেন হয়? হেরিডিটারি স্পেরোসাইটোসিস বোঝার আগে আমরা দেখে নিই যে স্পেরোসাইটোসিস যে হয় আরবিসি সেল মেমব্রেনের প্রবলেমের কারণে বা ডিফেক্টের কারণে স্পেরোসাইটোসিসটা কীভাবে হচ্ছে। আমি বললাম সেল মেমব্রেন পড়া থেকে বললাম যে স্পেকটিন, ব্যান্ড 3, অ্যাঙ্কাইরিন অ্যান্ড অ্যাক্টিন এই চারটে প্রোটিন আরবিসি সেল মেমব্রেনে পাওয়া যায়, ঠিক আছে। এবং এই 4 ধরনের প্রোটিন, মোস্টলি স্পেকটিন প্রোটিন যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফর আরবিসি সেল মেমব্রেন, এই প্রোটিনটা যখন ডিফেক্ট ঘটে বা কমে যায় তখন কী হয়, আরবিসির সেল মেমব্রেনের মধ্যে এরকম একটা মাইক্রোভেসিকল দেখা যায়। এরকম কি দেখা যায়? এরকম মাইক্রোভেসিকল অসংখ্য সেল মেমব্রেনের ওপরে দেখা যায়, ঠিক আছে। এবং ধীরে ধীরে এই মাইক্রোভেসিকলগুলো সেল মেমব্রেন থেকে আলাদা হয়ে যায় এবং একসময় গিয়ে সেল মেমব্রেনটা গোলাকার শেপ তৈরি করে, যেটা এখানে দেখা যাচ্ছে। কি হলো, নর্মালি বাইকনকেভ শেপ থাকে। যখন স্পেকটিন প্রোটিন বা অন্য ব্যান্ড 3 প্রোটিন, অ্যাক্টিন প্রোটিন, অ্যাঙ্কারিন প্রোটিন এই সমস্ত প্রোটিনের যখন ডিফেক্ট ঘটে তখন সেল মেমব্রেনের মধ্যে এভাবে মাইক্রোভেসিকল দেখা যায় এবং একসময় এই মাইক্রোভেসিকলগুলো সব আরবিসি থেকে আলাদা হয়ে যায় এবং আরবিসিটা একসময় গোলাকার বা স্ফেরিক্যাল রূপ ধারণ করে, ঠিক আছে। এটা হচ্ছে স্পেরোসাইটোসিস। স্পেরোসাইটোসিস কীভাবে হয় ওটা দেখলাম। এবার চলো প্যাথোফিজিওলজি অফ হেরিডিটারি স্পেরোসাইটোসিস। হেরিডিটারি স্পেরোসাইটোসিসে যখন প্রোটিনের সেল মেমব্রেনের প্রোটিনগুলো যখন ডিফেক্ট ঘটছে তখন কী হয় এরপর, তো চলো দেখি। যখন স্পেকটিন, অ্যাঙ্কাইরিন এই সমস্ত প্রোটিনের ডেফিসিয়েন্সি ঘটলো, অভাব ঘটলো বা ডিফেক্ট ঘটলো, তখন কী হয়, এছাড়াও ব্যান্ড 3 প্রোটিন 4.2 এগুলো আছে, এগুলো ডেফিসিয়েন্সি যখন ঘটে তখন এখানে দেখতে পাচ্ছ রিলিজ অফ মাইক্রোভেসিকল, যেটা আমি দেখালাম আগে। এই সমস্ত মাইক্রোভেসিকলগুলো এখানে তৈরি হয়, এখানে কী হয়, তৈরি হয় এবং একসময় এই মাইক্রোভেসিকলগুলো আরবিসির সেল মেমব্রেন থেকে আলাদা হয়ে যায়। এখানে রিলিজ অফ মাইক্রোভেসিকল দেখতে পাচ্ছ এবং একসময় কী হচ্ছে, আরবিসির শেপটা পুরো স্ফেরোসাইটোসিস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এই স্ফেরোসাইটোসিস আরবিসি যখন স্প্লিনের মধ্যে দিয়ে যাচ্ছে তখন স্প্লিনিক ট্র্যাপিং ঘটছে, মানে স্প্লিন ওকে ধরে নিয়ে ওকে ফ্যাগোসাইটোসিস করিয়ে দিচ্ছে, ঠিক আছে। ফ্যাগোসাইটোস করিয়ে দেয় এবং একসময় গিয়ে এটা হিমোলাইসিস হয়ে যায়, অর্থাৎ আরবিসিটা পুরো ডিস্ট্রাকশন হয়ে যায়, ঠিক আছে। এবং কী হয়, অ্যানিমিয়া দেখা যায়। তো এটাই হচ্ছে প্যাথোফিজিওলজি অফ হেরিডিটারি স্পেরোসাইটোসিস। কী ঘটলো এখানে, যখন আরবিসি সেল মেমব্রেনে থাকা প্রোটিনগুলো স্পেকটিন, ব্যান্ড 3, অ্যাঙ্কাইরিন, অ্যাক্টিন এই সমস্ত প্রোটিন যখন ডেফিসিয়েন্সি ঘটবে তখন আরবিসি সেল মেমব্রেনের মধ্যে মাইক্রোভেসিকল তৈরি হবে এবং এই মাইক্রোভেসিকলগুলো সেল মেমব্রেন থেকে আলাদা হয়ে যাবে, রিলিজ হয়ে যাবে এবং আরবিসিটা অ্যাট লাস্ট আরবিসিগুলো আলটিমেটলি কী হবে, স্ফেরোসাইট হয়ে যাবে, গোলাকার রূপ ধারণ করবে। তখন এই আরবিসি যখন স্প্লিনের মধ্যে দিয়ে যাবে তখন স্প্লিনকে ট্র্যাপ করে ফ্যাগোসাইটোসিস করিয়ে দেবে। এর ফলে হিমোলাইসিস হবে এবং অ্যাট লাস্ট কী হবে, এবং আলটিমেটলি কী হবে, অ্যানিমিয়া দেখা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে প্যাথোফিজিওলজি অফ হেরিডিটারি স্পেরোসাইটোসিস। এখানে আরেকটু ভালো করে দেখিয়েছে দেখো, অ্যাবসেন্স অফ বাস, ব্যান্ড 3, অ্যাঙ্কাইরিন, স্পেকট্রিন এই সমস্ত যখন ডেফিসিয়েন্সি ঘটবে তখন আরবিসি মেমব্রেন অ্যান্ড সাইটোস্কেলেটন ডিফেক্ট ঘটবে, অ্যান্ড আরবিসি মেমব্রেনের ডিফেক্ট ঘটবে এবং কী হবে, আরবিসি শেপ গোলাকার হয়ে যাবে। এবং এই যে স্ফেরোসাইট আরবিসি তখন স্প্লিনের মধ্যে দিয়ে যখন যাবে তখন স্প্লিনের মধ্যে দিয়ে কিন্তু যেতে পারবে না, স্প্লিনের যে মাইক্রোভেসেল আছে তার মধ্যে দিয়ে যেতে পারবে না এবং স্প্লিন একে ফ্যাগোসাইটোসিস করিয়ে দেবে এবং আলটিমেটলি অ্যানিমিয়া দেখা যাবে, ঠিক আছে। এবং এই যে হিমোলাইসিসটা হয় এটা মনে রাখতে হবে, হেরিডিটারি স্পেরোসাইটিসের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস হচ্ছে। এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস মানে কি, যখন সেল ব্লাড ভেসেলের মধ্যে কোনো রকম কোনো আরবিসি ডিস্ট্রাকশন ঘটবে তখন তাকে বলে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, আর যখন ব্লাড ভেসেলের বাইরে হিমোলাইসিস হবে তাকে বলে এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস। এবার হেরিডিটারি স্পেরোসাইটিসের ক্ষেত্রে কী হচ্ছে, আরবিসি ডিস্ট্রাকশন কোথায় হচ্ছে, স্প্লিনের মধ্যে হচ্ছে, ব্লাড ভেসেলের মধ্যে কিন্তু হচ্ছে না। ওই জন্য হেরিডিটারি স্পেরোসাইটিসের ক্ষেত্রে এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস হয়, ঠিক আছে। এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এবার এখানে কি বলেছে দেখো, স্পেকট্রিন, অ্যাঙ্কাইরিন, প্রোটিন 4.1, ব্যান্ড 3 আর মেইন সাইটোস্কেলেটন প্রোটিন, এগুলোই হচ্ছে আরবিসি সেল মেমব্রেনের মেন প্রোটিন, ঠিক আছে।
দ্যাট আর রেসপন্সিবল ফর মেনটেনেন্স অফ নর্মাল শেপ, এবং এই প্রোটিনগুলোই মেন। আরবিসি যে শেপ থাকে, বাইকনকেভ শেপ থাকে, ওই শেপটাকে ধরে রাখার জন্য কিন্তু এই প্রোটিনগুলোই মেন। ঠিক আছে। মোস্ট কমন অ্যাবনর্মালিটি ইন ইজ কোয়ান্টিটেটিভ রিডাকশন ইন স্পেকটিন। আমি বললাম যে স্পেকটিনটা মোস্ট ইম্পর্টেন্ট প্রোটিন, এবং এই ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পেকটিনের অভাব ঘটলে বা ডিফেক্ট ঘটলে বা অ্যাবনর্মালিটি হলে কিন্তু এই হেরিডিটারি স্পেরোসাইটিস দেখা যায়। এবং এনি ডিফেক্ট ইন দিস প্রোটিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ রিডিউস মেমব্রেন স্টেবিলিটি অ্যান্ড লস অফ মেমব্রেন ফ্র্যাগমেন্ট। এবং এই সমস্ত প্রোটিনে যদি ডিফেক্ট ঘটে তখন আলটিমেটলি কী হবে, আরবিসির সেল মেমব্রেনের স্টেবিলিটিটা নষ্ট হয়ে যাবে এবং আরবিসিটা কিন্তু গোল হয়ে যাবে, স্পেরোসাইটিস হয়ে যাবে। রিডিউস ইন সেল সারফেস টু ভলিউম রেশিও, অর্থাৎ এক্ষেত্রে কী হবে, সেল সারফেস টু ভলিউম রেশিওটা রিডিউস হয়ে যাবে, এবং আলটিমেটলি কী হবে, আরবিসিটা শেপটা স্পেরোসাইট হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ হেরিডিটারি স্পেরোসাইটিস, অর্থাৎ হেরিডিটারি স্পেরোসাইটিস কোনো পেশেন্টের যদি হয় সেক্ষেত্রে তার কী কী সিমটমস দেখা যাবে। অ্যাট ফার্স্ট বাচ্চাদের ক্ষেত্রে, এটা মেনলি বাচ্চাদের ক্ষেত্রে কী কী দেখা যাবে, অ্যানিমিয়া হবে, অর্থাৎ হিমোগ্লোবিন লেস হয়ে যাবে, স্প্লিনোমেগালি দেখা যাবে। স্প্লিনোমেগালি মানে কি, এখানে যেহেতু দেখছো হেরিডিটারি স্পেরোসাইটিস ক্ষেত্রে কী হচ্ছে, স্প্লিন বেশি এখানে কাজ করছে এবং আরবিসিগুলোকে ডিস্ট্রয় করছে, তো স্প্লিনের কাজ বেড়ে যাওয়ার কারণে এ কিন্তু স্প্লিনটা আকারে বড় হয়ে যাবে, যাকে আমরা স্প্লিনোমেগালি বলছি। অ্যান্ড জন্ডিসও দেখা যাবে। জন্ডিস কেন দেখা যাচ্ছে, কারণ এটা এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস যেহেতু হচ্ছে, এক্ষেত্রে যখন আরবিসি ডিস্ট্রাকশন হবে হিমোগ্লোবিনও ডিস্ট্রাকশন হয়ে যাবে, এবং হিমোগ্লোবিন ডিস্ট্রাকশন হওয়ার ফলে বিলিরুবিনটাও কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে কী কী দেখা গেল বাচ্চাদের ক্ষেত্রে, অ্যানিমিয়া দেখা যাবে, স্প্লিনোমেগালি দেখা যাবে, জন্ডিস দেখা যাবে। এছাড়াও আরও কিছু কমপ্লিকেশন দেখা যাবে, যেগুলো হচ্ছে হিমোলাইটিক ক্রিসিস, অর্থাৎ হঠাৎ করে মানে কী হবে, হঠাৎ করে আরবিসি ডিস্ট্রাকশনটা প্রচুর বেড়ে যাবে। যেহেতু আরবিসি সে গোল হতে শুরু করবে তখন হঠাৎ করে প্রচুর আরবিসি ডিস্ট্রাকশন হতে শুরু করবে, যাকে আমরা হিমোলাইটিক ক্রিসিস বলছি। ঠিক আছে, গল স্টোন দেখা যাবে। গল স্টোন মানে কি, গল ব্লাডারের মধ্যে স্টোন তৈরি হতে শুরু করবে। আর হচ্ছে অ্যাপ্লাস্টিক ক্রিসিস দেখা যাবে। অ্যাপ্লাস্টিক ক্রিসিস মানে কি, অ্যাপ্লাস্টিক ক্রিসিস মানে হচ্ছে একটা ভাইরাস আছে, যখন হেরিডিটারি স্পেরোসাইটিস হবে তখন এই ভাইরাসের অ্যাটাকের প্রবণতাটা অনেকটা বেড়ে যাবে। কি ভাইরাস, পার্ভোভাইরাস B19, পার্ভোভাইরাস B19 তখন অ্যাটাক করবে। যদি অ্যাটাক করে তখন কি হবে, বোন ম্যারোর মধ্যে আরবিসি তৈরি করার ক্ষমতাটা কমে যাবে, আরবিসি ঠিকঠাকভাবে তৈরি করতে পারবে না যদি পার্ভোভাইরাস B19 অ্যাটাক করে, তখন এই অ্যাপ্লাস্টিক ক্রিসিসটা দেখা যাবে। ঠিক আছে, এই সমস্ত কমপ্লিকেশান হেরিডিটারি স্পেরোসাইটিসের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, এখানে দেখো কী বলেছে, প্রেজেন্ট ইন চাইল্ডহুড উইথ অ্যানিমিয়া, স্প্লিনোমেগালি, জন্ডিস অ্যান্ড গলস্টোন, এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাবে, যেটা আগে বললাম। অ্যাপ্লাস্টিক ক্রিসিস দেখা যাবে, ট্রিগার্ড বাই পার্ভোভাইরাস B19, যেটা বললাম পার্ভোভাইরাস B19-এর ইনফেকশনের কারণে অ্যাপ্লাস্টিক ক্রিসিস দেখা যাবে, অ্যান্ড অলসো হিমোলাইটিক ক্রিসিস দেখা যাবে। ফিভার, অ্যাবডোমিনাল পেন, রিয়ালি শক এসবও দেখা যেতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিস। ল্যাবরেটরি ডায়াগনোসিসের ক্ষেত্রে কী কী আমরা দেখতে পাবো এবং কী কী টেস্ট করবো। জেনারেল হেমাটোলজিক্যাল প্যারামিটার, অর্থাৎ আমি যদি সিবিসি করি সেক্ষেত্রে কী কী দেখতে পাবো, যেহেতু এটা অ্যানিমিয়া তো হিমোগ্লোবিন লেস তো হবেই, রিডিউস ভ্যালু অফ হিমোগ্লোবিন কমে যাবে, এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা MCHC কিন্তু বেড়ে যাবে। কেন বেড়ে যাবে, যখন আরবিসির শেপ বাইকনকেভ ছিল তখন এর মধ্যে এরিয়াটা অনেকটা বেশি ছিল এবং হিমোগ্লোবিনগুলো কনসেন্ট্রেশন তত বেশি ছিল না। যখন এই বাইকনকেভ থেকে সেল মেমব্রেনগুলো ছোটো ছোটো হয়ে যখন মাইক্রোভেসিকেল হয়ে যখন বেরিয়ে গেল, তখন কিন্তু আরবিসিটা আলটিমেট গোল হয়ে গেল এবং ভিতরের এরিয়াটা কমে গেল। কমে যাওয়ার ফলে কী হলো, হিমোগ্লোবিনগুলো কনসেন্ট্রেশন প্রচুর বেড়ে গেল। ধরো একটা রুমে 20 জনের থাকার মতো জায়গা আছে, তো একটা রুমে 20 জন আছে, যখন ওই 20 জনকে আমি ওই রুমের থেকে ছোট একটা রুমে পাঠিয়ে দেবো তখন কিন্তু 20 জনের কনসেন্ট্রেশনটা রুম অনুযায়ী বেড়ে যাবে, মানে 20 জন তখন ঠিকঠাকভাবে থাকতে পারবে না। তো এটাই এখানে ঘটছে, যখন বাইকনকেভ থেকে স্ফেরোসাইট হয়ে যাবে তখন যে পরিমাণ হিমোগ্লোবিনটা ছিল সেই পরিমাণ হিমোগ্লোবিনই এখানে কিন্তু স্ফেরোসাইটিসের ক্ষেত্রে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে, যার কারণে MCHC ইনক্রিজ হবে। MCHC ইনক্রিজ হওয়া মানেই হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন বেড়ে যাবে। ঠিক আছে, এছাড়াও ইনক্রিজ রেটিকুলোসাইট কাউন্ট। রেটিকুলোসাইট কাউন্ট কেন বাড়বে, নর্মালি যখন আরবিসির পরিমাণ কমতে থাকবে, আরবিসি ডিস্ট্রাকশন হতে থাকবে, তখন বডির মধ্যে কী হবে, আলটিমেটলি আরবিসি কমে যাবে, তখন বোন ম্যারো বেশি পরিমাণে, বোন ম্যারো যখন দেখবে যে আরবিসি কম হয়ে গেছে শরীরের মধ্যে, তখন বোন ম্যারো কিন্তু বেশি করে আরবিসি তৈরি করা শুরু করবে, এবং বোন ম্যারোর এই ওভার ফাংশনের কারণে, বেশি করে কাজ করার কারণে রেটিকুলোসাইট কিন্তু ইনক্রিজ হবে। ঠিক আছে, এই সমস্ত জেনারেল হেমাটোলজি প্যারামিটার অর্থাৎ সিবিসিতে দেখা যেতে পারে। এছাড়াও পেরিফেরাল ব্লাড স্মিয়ারের ক্ষেত্রে যদি আমি পেরিফেরাল ব্লাড স্মিয়ার করি অর্থাৎ স্লাইড করে যদি মাইক্রোস্কোপে দেখি, সেক্ষেত্রে কিন্তু এইভাবে স্ফেরোসাইট আরবিসি আমরা দেখতে পাবো স্লাইডের মধ্যে, এবং যদি দেখতে পাই তাহলে এটা কনফার্ম হবে যে এটা হেরিডিটারি স্ফেরোসাইটোসিস। আর বোন ম্যারোতে কী দেখা যাবে, এরিথ্রয়েড হাইপারপ্লাজিয়া।
এরিথ্রয়েড হাইপারপ্লাসিয়া মানে হচ্ছে আরবিসি বেশি করে তৈরি করার প্রবণতা, এটা বোন ম্যারোতে কিন্তু বেশি হয়ে যাবে এবং সেটা দেখতে পাবো। ঠিক আছে, আরেকটা যেটা ইম্পর্টেন্ট, হেরিডিটারি স্পেরোসাইটিসের ক্ষেত্রে কিন্তু অসমোটিক ফ্র্যাজিলিটি ইনক্রিজ পাই, অর্থাৎ অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট যদি আমি করি হেরিডিটারি স্পেরোসাইটিসের ক্ষেত্রে কিন্তু অসমোটিক ফ্র্যাজিলিটি ইনক্রিজ পাই, যেটা অন্যান্য অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায় না। এটা কিন্তু অন্যান্য অ্যানিমিয়ার থেকে ডিফারেন্সিয়েট করার একটা টেস্ট। হেরিডিটারি স্পেরোসাইটিসের ক্ষেত্রে অসমোটিক ফ্র্যাজিলিটি ইনক্রিজ পাই, যেটা অন্যান্য অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায় না। এছাড়াও অটো হিমোলাইসিস দেখা যাবে, যেহেতু আরবিসির শেপ নর্মালের থেকে চেঞ্জ হয়ে গেছে, স্ফেরোসাইট হয়ে গেছে, তখন একে যদি আমি 37°C 48 ঘন্টা ধরে রাখি তখন কিন্তু প্রচুর পরিমাণে এই আরবিসি ডিস্ট্রাকশন দেখা যাবে। নর্মালি আরবিসিকে যদি বাইকনকেভ আরবিসিকে যদি আমি 37°C 48 ঘন্টা ধরে রাখি সেক্ষেত্রে হালকা খুবই কম পরিমাণ আরবিসি ডিস্ট্রাকশন দেখা যাবে, লেস দ্যান 4%। বাট যদি হেরিডিটারি স্পেরোসাইটিস হয় সেক্ষেত্রে আরবিসির ডিস্ট্রাকশন যে পার্সেন্টেজটা প্রায় 10 থেকে 15% হয়ে যাবে, নর্মালি লেস দ্যান 4%। বাট হেরিডিটারি স্পেরোসাইটিস হলে এবং আমি যদি 37°C 48 ঘন্টা রাখি তাহলে প্রায় 10 থেকে 15% আরবিসি ডিস্ট্রাকশন হয়ে যাবে। এবং আরেকটা টেস্ট হচ্ছে ডাইরেক্ট কুম টেস্ট। ডাইরেক্ট কুম টেস্ট, এই টেস্টটা কিন্তু হেরিডিটারি স্পেরোসাইটিসের ক্ষেত্রে নেগেটিভ দেখা যাবে। এই হেরিডিটারি স্পেরোসাইটিস কিন্তু একটা হিমোলাইটিক অ্যানিমিয়া, এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে একটা হিমোলাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, হিমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে হেরিডিটারি স্পেরোসাইটিস পড়ে, অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া পড়ে। ঠিক আছে, এবার এই যে ডাইরেক্ট কুম টেস্টটা, এই ডাইরেক্ট কুম টেস্টটা অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া আর হেরিডিটারি স্পেরোসাইটিসকে ডিফারেন্সিয়েট করতে কাজে লাগে। কেননা অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে ডাইরেক্ট কুম টেস্টটা পজিটিভ, ঠিক আছে, আর হেরিডিটারি স্পেরোসাইটিসের ক্ষেত্রে ডাইরেক্ট কুম টেস্টটা নেগেটিভ। তাহলে ডাইরেক্ট কুম টেস্টটা অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া থেকে হেরিডিটারি স্পেরোসাইটিসকে ডিফারেন্সিয়েট করতে কাজে লাগে, কেননা ডাইরেক্ট কুম টেস্ট হেরিডিটারি স্পেরোসাইটিসের ক্ষেত্রে নেগেটিভ আর অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, এগুলো বলছে ডাইরেক্ট কুম টেস্ট ইজ নেগেটিভ, ইন অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া কুম টেস্ট ইজ পজিটিভ। বুঝে গেল? এছাড়াও আরও কিছু জিনিস দেখা যাবে, ইনক্রিজ সিরাম বিলিরুবিন, যে আমি বললাম সিমটমস বোঝাতে গিয়ে বললাম যে ওখানে জন্ডিস দেখা যাবে। জন্ডিস দেখা যাবে মানে কি, বিলিরুবিন বেড়ে যাবে। আরেকটা টেস্ট করা হয় যেটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট। এটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট, এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যে হেরিডিটারি স্পেরোসাইটিসের ক্ষেত্রে কনফার্মেটরি টেস্ট কোনটা। কনফার্মেটরি টেস্ট কোনটা, ইলেকট্রোফোরেসিস অ্যানালাইসিস অফ স্পেকটিন অ্যান্ড আদার সাইটোস্কেলেটন প্রোটিন, অর্থাৎ যে সমস্ত প্রোটিনের ডেফিসিয়েন্সির কারণে, অভাবের কারণে হেরিডিটারি স্পেরোসাইটিসটা দেখা যাচ্ছে, অর্থাৎ স্পেকটিন, অ্যাঙ্কাইরিন, ব্যান্ড 3, এই সমস্ত যে প্রোটিনগুলো আছে এই সমস্ত প্রোটিনগুলোর অভাবের কারণে হেরিডিটারি স্পেরোসাইটিস দেখা যাচ্ছে। এবং যদি হেরিডিটারি স্পেরোসাইটিস হয় তাহলে এই প্রোটিনগুলোর যদি আমি ইলেকট্রোফোরেসিস করি তো এই প্রোটিনগুলো কিন্তু কম দেখাবে ইলেকট্রোফোরেসিসের ক্ষেত্রে, এবং এই ইলেকট্রোফোরেসিস অফ দিস প্রোটিন ইজ কনফার্মেটরি টেস্ট ফর হেরিডিটারি স্পেরোসাইটোসিস। ওকে, এবারের মেন ট্রিটমেন্ট যেটা স্প্লিনেক্টমি, এর মেন ট্রিটমেন্ট হচ্ছে স্প্লিনেক্টমি। স্প্লিনেক্টমি যদি করি তাহলে সেক্ষেত্রে কী হবে, অ্যানিমিয়াটা ঠিক হয়ে যাবে। অ্যানিমিয়াটা ঠিক হয়ে যাবে মানে কি, যে হিমোগ্লোবিনটা কমে যাবে সেটা হয়তো নর্মালে চলে আসবে, বাট যে স্ফেরোসাইট আরবিসির শেপটা কিন্তু গলি থেকে যাবে। ট্রিটমেন্ট যদি আমি করি, ট্রিটমেন্ট কী করতে হবে বললাম, স্প্লিনেক্টমি করতে হবে, এবং স্প্লিনেক্টমির ক্ষেত্রে অ্যানিমিয়াটা ঠিক হয়ে যাবে, বাট স্ফেরোসাইটিসটা থেকেই যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপে আমরা প্রতিদিন এমসিকিউ কুইজ প্র্যাকটিস করাই, এবং সমস্ত রকম রিক্রুটমেন্টের নোটিশ আমরা ওখানে সেন্ড করি। তো ওই গ্রুপে অ্যাড হতে গেলে এই নাম্বারে হাই লিখে পাঠাবে, আমি গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেবো, অ্যাড হয়ে যাবে। এছাড়াও টেলিগ্রাম গ্রুপ আছে, নিচে দেখতে পাচ্ছ, এটা লিখে টেলিগ্রামে সার্চ করবে, গ্রুপটা চলে আসবে। এছাড়াও যদি টেলিগ্রামের লিঙ্ক পেতে চাও এই নাম্বারে হাই লিখবে, আমি টেলিগ্রামের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক সব পাঠিয়ে দেবো।